আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রীর আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে খলিলুর রহমান এখানে এসে যে কথা বলেছিলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, সে নিয়ে আমি যখন ভিডিওটি করি তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে, না কাতার যাবে, না আরব আমিরশাহী যাবে, না দুবাই যাবে, কোথায় যাবে, আর শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেব ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17 এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17 এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখা ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এই ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপর দেখছি 17 এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরো একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি এ কথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। সরি, আমার একটু কাশি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে
এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি মানে চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল এই ভোটটা করার জন্য। জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা ভোটে আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি। মানুষকে বোকা বাড়ানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীলতাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক এবং আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গি সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক মানে জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আরেকটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সীমার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে পাকিস্তানের সঙ্গে সমান সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে। স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানতও তা অটুট রয়েছে। আরো আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন। দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না। রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে, দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ আমি যে খবরগুলো দুদিন আগে বলি, সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়,
তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি যে খবর প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুয়া, সেটা ভুয়া কি সত্যি সেটা আজকের এই 17 এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এই সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরো এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত মানে ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না, ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না, সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাল্লা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, মানে এই স্টেট যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, মানে হাওয়া সেই দিকে যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছর সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্থিতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্থিতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি থাকবেন। নমস্কার। খলিলুর রহমান তো শেষ পর্যন্ত এসে পৌঁছালেন কালকে। অজিত দোভালের সঙ্গে তার নৈশভোজ হয়েছে, সে খবরও আমাদের কাগজে বেরিয়েছে, এবং হাসি ঠাট্টা উষ্ণ মানে পরিবেশে কিন্তু কথাবার্তা হয়েছে। এখন সব গোলাপ ফুল আপনারা দেখবেন তার কাঁটা থাকে, ওই হাসি ঠাট্টা পরিবেশের মধ্যে নৈশভোজ করতে করতে যে কথাগুলো খলিলুর রহমানকে অজিত দোভাল বলেছেন, তার কোনোটারই তো সন্তোষজনক উত্তর খলিলুর রহমান দিতে পারেননি। খলিলুর রহমানের ইতস্ততা বোধ দেখে তখন অজিত দোভাল বলেন যে থাক, এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, প্রশ্নের উত্তরগুলো আপনি জমা করে রাখুন, কাল যখন বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হবে তখন জবাবটা ঠিক করে নেবেন বলে আবার হাসি ঠাট্টা হয়। এখন আমি বলেছিলাম যে দুজনের মধ্যে নৈশভোজ হবে, কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি জানতে পারি সেখানে সমস্ত আমাদের সেন্ট্রাল এজেন্সি চিফ যারা আছে তারাও ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। আপনাদের এখানে হুমায়ুন যে ছিলেন, গেছিলেন, বিশেষ উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা, তিনিও গেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা নাকি আমি পরে খবরের কাগজে দেখছি, তিনিও গেছিলেন।
তো তাই বললাম, গোলাপের মধ্যে গোলাপ দেখতে সুন্দর, গন্ধ পাবেন, ভালো সুগন্ধ ছড়াবে, কিন্তু গোড়ায় কাঁটা রয়েছে। আমি বলেছিলাম না, অস্বস্তির মধ্যে ফেলবে এই শিরিন শারমিনের গ্রেপ্তারি, ঠিক তাই হলো। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা আপনাদের দেখাই। দিল্লি পৌঁছালেন খলিলুর। তেল আর জলের গুরুত্ব আমি যেটা বলেছিলাম, তেল চাই, জল চাই, খাবার চাই, অমুক চাই, তমুক চাই, সব চাই। বিনিময় কি? বিনিময় কিছু নেই, লবডঙ্কা। তো কাগজ আগে কি লিখছে আগে শুনুন, আমি কালকে যা যা বলেছিলাম তার সঙ্গে মেলে কিনা। আমি শুধু চুম্বক অংশটুকু পড়ছি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামীকাল দুপুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর। ইউনূস জামানের ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে তলানিতে ঠেকেছিল, তবে তারেকের অধীনে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানানো হয়েছে। বর্তমানে ভারত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এ নিয়ে স্থলবন্দর, আমি বলছি ট্রান্সশিপমেন্ট, মনে রাখবেন, ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কিছু পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এই নিয়ে বেশ করে চাপে রয়েছে ঢাকা। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সাহায্য চায় বাংলাদেশ, মানে তেল। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে ভিসা চালুর বিষয়টা নিয়ে আলোচনা হবে খলিলুরের সঙ্গে। প্রসঙ্গত, বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি পোস্ট করে জানিয়েছে, ভারতের বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ফলপ্রসূ ক্ষেত্রে যেগুলো আরো ফলপ্রসূ এবং টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করবে খলিলুরের সেই সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকছেন সেই সঙ্গে। আচ্ছা, বিদেশ বিষয়ক উপদেষ্টা। সূত্রের খবর, সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর খলিলুর নৈশভোজে মিলিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নৈশভোজে কিন্তু উভয়ের মধ্যে আঞ্চলিক এবং কৌশলগত রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। প্রসঙ্গত, খলিলুরের ভারত সফরের ঠিক আগে গঙ্গার জলবন্টন চুক্তি, মনে রাখবেন কাল বলেছিলাম, তিস্তা মহাপ্রকল্প নিয়ে দুদেশের সদস্য নিয়ে তৈরি হওয়া একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছিল, যেটা থমকে ছিল, সেটা আবার নতুন করে চালু করার উনি অনুরোধ করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক পরিকাঠামো নিজস্ব মেকানিজম ইতিমধ্যে রয়েছে, সেটি সম্ভবত শীঘ্রই কাজ করবে। মানে আর কোনো নেই, শীঘ্রই হয়তো কাজ করবে। তারপরে তো যেগুলো হয় সেগুলো আর না পড়লেও চলবে, আপনার না জানলেও চলবে। এখন মুদ্রা ব্যাপারটা কি দাঁড়ালো? নৈশভোজ হলো, কথাবার্তা হলো, আলোচনা হলো, যা আলোচনায় বলেছিলেন সেগুলোই দেখলেন, সেই আলোচনা হলো। জল চাই, তেল চাই, পণ্যটা এখানে লেখেনি কেন আমি জানি না, পণ্য চেয়েছে, মানে খাদ্য পণ্য, শস্য রপ্তানি এবং তুলা, সেটা কেন লেখেনি আমি জানি না, হয়তো বাদ পড়ে গেছে, এডিটের সময় হয়তো বাদ পড়ে যায় অনেক সময়। তো এইসব নিয়ে তো আলোচনা জন্য হয়েছে। এবার একটা প্রশ্ন যেটা আমাদের অজিত দোভাল যেটা খলিলুরকে করেছেন, সেই একটা প্রশ্নে খলিলুর পুরো উল্টে গেছে। খলিলুরের কিছু বলার ছিল না। খলিলুর তাকে অজিত দোভাল বললেন, দেখুন আপনারা যতই চেপে যান, এই শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করার, শ্রী শারমিনকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনাদের যে কাজকর্ম, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে যমুনাতেই আছে, ইউনূসের জায়গায় মুখ বদল হয়ে সেখানে তারেক রহমান বসেছেন। এজেন্ডা এক এবং অভিন্ন।
কি এজেন্ডা? সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে সম্পর্ক নয়। এই শারমিন চৌধুরী যে আপনারা যে 18ই অক্টোবর সেনানিবাস থেকে তুলে নিয়ে গিয়ে কুমিল্লার একটি গেস্ট হাউসে রেখেছিলেন, সেটা কিন্তু আমরা জানি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে পরে আপনারা কি করতেন? সরকার গঠনের পর তাকে ছাড়িয়ে দিয়ে, তাকে আদালত থেকে তাকে জামিন করিয়ে তাকে ছেড়ে দিতে পারতেন। ওই মহিলা কিন্তু স্পিকার, তিনি কোনো স্পিকার যেরান, তিনি কোনো মানে সুপারিশ করতে পারেন না, তিনি কোনো আদেশও করতে পারেন না। আপনাদের সংবিধান আমার পড়া আছে, আমার দেশের সংবিধানও পড়া আছে, সব দেশের সংবিধান মোটামুটি আমার পড়া আছে। আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে, মানে উনি যা বলেছেন আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে। তারপর বলে একা একা সবাইকে জিজ্ঞেস করেন, এনআইএ থেকে শুরু করে সেন্ট্রাল আইবি পদে যারা কর্তারা ছিলেন, আপনারা বলুন কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে, সব এক এক করে মুখ খুলতে শুরু করে দেন। এরা 10 মিনিট চলার পর মানে তখন মানে আন্তরিকতা বজায় আছে, কিন্তু বললাম না কাঁটাটা হাসতে হাসতে কথা হচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু বিঁধছে খলিলুরের বুকে। যে তাহলে পরে আপনারা বলুন যে ভারত কেবল দিয়ে যাবে, যে প্রশ্ন আমি গতকালকে করেছিলাম যে ভারত কেবল দিয়ে যাবে, ভারতের চাওয়া কি ছিল? ভারতের চাওয়া ছিল দুটো সিম্পল, টাকা নয়, পয়সা নয়, কিছু নয়। চাওয়া ছিল একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা, শেখ হাসিনার দলকে নিষিদ্ধকরণ থেকে বের করে আনা এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া আদালতের মাধ্যমে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই তো বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের কাছে চেয়েছিল। আপনারা বলুন আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, 1.5 মাসের মধ্যে আপনারা কি করেছেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন, যেটা ইউনুস করতে পারেনি সেটার আপনারা বাস্তবায়ন করে চলেছেন। নইলে ইউনুসের আমলে বন্দি করা শিরিন শারমিনকে আপনারা এনে আবার ওইভাবে আদালতে তুলে তাকে হেনস্থা নাও করতে পারতেন, যদি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছিল। তখন খলিলুর খুব আমতা আমতা করেন, সেই সময়তে তিনি বলেন আমায় উত্তর দিতে হবে না। আপনি ভাবুন, আপনি বলুন ডেজার্ট খান, আর ভাবুন কালকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যখন আপনার কথা হবে, তখন এই উত্তরগুলো পারলে আপনি দিয়ে দেবেন। তখন খলিলুর চুপ, নিস্তব্ধতা, তারপর যথারীতি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আবার উষ্ণ পরিবেশ ফিরিয়ে এনে নৈশভোজ শেষ হয়। এই হচ্ছে কালকে খলিলুর রহমান এবং অজিত দোভালের কথাবার্তার নির্যাস, যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখন জানতে হবে আমাকে, মানে আমাদেরকে সবাই জানতে হবে যে কুমিল্লার কোন গেস্ট হাউসে, সরকারি কোন গেস্ট হাউসে তাকে একেবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বেশি প্রশ্ন উত্তর বেশি হয়নি। তাদের প্রস্তাব 5 দফা 6 দফা প্রস্তাব, ওই তেল ফেলতে সহ পণ্য সহ ভিসা হ্যান ত্যান, আর কি বলে আমাদের স্থলবন্দর গুলোকে ব্যবহার করতে দেওয়া, তুলা রপ্তানি সমস্ত কিছু, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আবার শেষ হয়। এর বেশি আর কিছু আমি জানতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।